আজকে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছেন। এর ভিতরে আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমি প্রথমে কথা বলবো নির্বাচন নিয়ে। আজকে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা বলছে এপ্রিলের শুরুর দিকে এপ্রিলের শুরুর দিকে যে কোনো একদিন নির্বাচন শুরু হবে। এখন কথা হচ্ছে বিএনপি কি এটা মানবে? কারণ বর্তমানে কিছু বুদ্ধিজীবী আর সুবিধাবাদী ইউটিউবার তারা এখন বলা শুরু করছে যে ডক্টর ইউনূস কেন এপ্রিলে নির্বাচন দিতেছে, ডিসেম্বরে কেন নয়? এখন বিএনপির উচিত ডিসেম্বরে নির্বাচন আনা। তার জন্য বিএনপির এখন আন্দোলন করা উচিত। এপ্রিলে নির্বাচন বিএনপির মানা উচিত না। বিএনপির ডিসেম্বরে নির্বাচন যাতে দেয় তার জন্য যে আন্দোলন করা উচিত, যে জনমত গড়ে তোলা উচিত, সেই জনমত গড়ে তুলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাধ্য করা হবে যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরে নির্বাচন দেয়। তার জন্য বিএনপির কঠোরভাবে আন্দোলন করা উচিত। এখন আমার কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন ডিসেম্বরে নির্বাচন দিতে পারবে না, সেই কারণটা কিন্তু আজকের ভাষণে তিনি বলছে কি কি কারণে তিনি ডিসেম্বরে নির্বাচন দিতে পারবে না। সেজন্য তিনি এপ্রিলের শুরুর দিকে নির্বাচন দিতে চান। এটা নিয়ে আমি আজকে একজন সাংবাদিকের কথা শুনলাম। সে আগে সাংবাদিক ছিল, এখন সে ইউটিউবার। আসলে সাংবাদিক বললে ভুল হবে, সে আওয়ামী লীগ সে আওয়ামী লীগের সাংবাদিক ছিল। জুলাই বিপ্লবের পর সে এখন পুরো বিএনপি প্রেমী হয়ে গেছে আর কি। সে এখন বিএনপি প্রেমী একজন সাংবাদিক, অবশ্য সাংবাদিক না, এখন সে একজন ইউটিউবার। তার নাম হচ্ছে কথা কামাল। তো কথা কামাল তিনি তার ভিডিওতে আজকে বলছে যে আজকে প্রধান উপদেষ্টা ইউনূস যে ভাষণ দিছে সেখানে আমি একটাও খুঁজে পেলাম না কেন সে এপ্রিল নির্বাচন দিতে চায়। কারণ ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। বুঝতে পারছেন? তার ডিসেম্বরই লাগবে। কারণ এই কথা কামাল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে কথাগুলো বলছে তার একটা কথাও তিনি কারণ খুঁজে পায় না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো খালি নির্বাচনের জন্য আসেনি। আছে নির্বাচন একটা ধাপ, তার আগে সংস্কার, তার আগে বিচার, তারপর নির্বাচন। কিন্তু কথা কামালের মতো যারা সাংবাদিক আছে তারা তাদের কথা মতো ডক্টর ইউনূস শুধু নির্বাচনের জন্যই আসছে, আর কোনো কিছুর জন্য না। না বিচারের জন্য, না সংস্কারের জন্য, শুধুমাত্র নির্বাচনের জন্য। শুধুমাত্র এই কথা কামাল না, আরো অনেক লোক আছে। যেমন আমি গতকালকে কলিমুল্লাহ একজন প্রফেসর ছিল, শিক্ষক ছিল। তিনি সম্ভবত রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন। হয়তো আমার ভুল হতে পারে, অন্য কোনো বিশ্ববিদ্যালয় হতে পারে, আমার ঠিক এখন খেয়াল নাই। তো তিনি শিক্ষকতা করতেন, একজন শিক্ষক ছিলেন। এখন কথা হচ্ছে তিনি যখন শিক্ষকতা করতেন সেখান থেকে তার চাকরিটা কেন গেছে সেটা আপনারা জানেন? কারণ তিনি দুর্নীতি দায়ে অভিযুক্ত ছিলেন। তিনি একজন দুর্নীতিবাজ শিক্ষক ছিলেন। সেখানে তিনি অবৈধভাবে মানুষদের চাকরি দিতেন, তার পাশাপাশি দুর্নীতি করে সেখান থেকে টাকা আত্মসাৎ করেন এই কলিমুল্লাহ। সরি, তিনি একজন শিক্ষক, কিন্তু আমি বলতে চাই যে আপনার মতো শিক্ষকদের আমরা চুদিও না। বুঝতে পারছেন? মানে ওনার মতো বা ওনাদের মতো এসব বুদ্ধিজীবী মাদারচোদ আছে, তারা নিজেকে অনেক কিছু মনে করে আর কি। কিন্তু বাংলাদেশের মানুষ যে ওনাদের
এক পয়সা দিয়েও চলে না, এটা ওনারা বোঝে না। মানে এটা ওনারা বোঝে, কিন্তু ওনারা মনে করে যে না, আমরা যা বলবো সাধারণ মানুষ তা শুনবে। কিন্তু ওনাকে বোঝে না যে বাংলাদেশের মানুষ ওনারা এক পয়সা দিয়েও চলে না। এখন এই বিপ্লবের পরও যদি এই ওনাদের মতো দুর্নীতিবাজ, এরকম বুদ্ধিজীবী আর এরকম কিছু সুবিধাবাদী ইউটিউবার তাদের কথা মতো যদি দেশ চলে তাহলে হবে? আমার মতে এখন আবারও আরেকটা বিপ্লব করা উচিত, যেখানে এই ধরনের বুদ্ধিজীবী, এই ধরনের সুবিধাবাদী সাংবাদিক, এই ধরনের ইউটিউবার, তার পাশাপাশি বাংলাদেশে যারা ইন্ডিয়ার দোসর আছে তাদেরকে, আর ইন্ডিয়ায় যে দোসররা যাদের হয়ে কাজ করে, ওই পন্দের আলো, দিল্লি স্টার, সিপিবি, ছায়ানট, উদিসি, যে সবগুলোকে একদম ওই ওই পিনাকি দাদার মতো একদম জয় বাংলা করে দেওয়া উচিত। এদের একজনকে খুঁজা খুঁজা, একদম খুঁজা খুঁজা এদেরকে পুরো জয় বাংলা করে দেওয়া উচিত। তাহলে বাংলাদেশে আর কোনোদিন এদের কথা আমাদের শোনা লাগবে না। এরা যে ন্যারেটিভ তৈরি করে, সে ন্যারেটিভ আমরা শোনা লাগবে না। বাংলাদেশে একমাত্র শত্রু হচ্ছে এরা। ইন্ডিয়ার প্রতিটা বয়ান, এই মাদারচোদেরাই ইন্ডিয়ার বয়ান আমাদেরকে শোনায়। আজকের ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি চট্টগ্রাম পোর্ট নিয়ে কথা বলছেন। এখন চট্টগ্রাম পোর্টের যে কন্টেইনার টার্মিনাল, সেখানে সাইফ পাওয়ারটেক তিনি এখন এটা নিয়ন্ত্রণ করতেছেন। এই সাইফ পাওয়ারটেক প্রতিদিন 200 কোটি টাকা চাঁদা বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলকে দেয়। 200 কোটি টাকা। তাহলে মনে করেন সাইফ পাওয়ারটেক কতটা দুর্নীতিবাজ এবং কত হাজার কোটি টাকা প্রতিদিন দুর্নীতি করে। সেখান থেকে 200 কোটি টাকা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলদের দেয়। সেটার জন্যই এই রাজনৈতিক দলগুলা এই চট্টগ্রাম পোর্টের টার্মিনাল বাইরের কোম্পানিদের দিতে চাচ্ছে না। কারণ যদি দেয় তাহলে এই রাজনৈতিক দলগুলো এই চাঁদাবাজি তো বন্ধ হয়ে যাবে। তারা তো আর চাঁদাবাজি করতে পারবে না। পারবে? এই দলগুলো যত টাকা লাগে এই টাকাগুলো আয় করে এদের মতো দুর্নীতিবাজদের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা আনে, যাতে এদেরকে সুবিধা দেয়। এরা বাংলাদেশকে বিক্রি করে বাংলাদেশের টাকা বাইরে পাচার করে। আমি বাংলাদেশের প্রতিটা মানুষকে বলবো ডক্টর ইউনূস স্যারের পাশে এসে দাঁড়ান এবং পাশে থাকবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই চাঁদাবাজদের উৎখাত করার জন্য এই শুরুতেই এই চট্টগ্রাম পোর্ট তিনি সাইফ পাওয়ারটেকের কাছ থেকে বাইরের কোম্পানিদের দিতে চাচ্ছে, যাতে এই চাঁদাবাজি বন্ধ হয়, যাতে দুর্নীতি বন্ধ হয়, যাতে চট্টগ্রাম পোর্ট আন্তর্জাতিক মানের একটা পোর্ট হয়। সেজন্য ইউনূস স্যার কাজ করতেছে। আর এই রাজনৈতিক দলগুলো ইউনূস স্যারকে সেই কাজ করতে দিচ্ছে না। আমি এটা সাধারণ মানুষদের উপরে ছেড়ে দিলাম যে আপনারা দেখেন আপনারা কাদের পক্ষে দাঁড়াবেন। ইউনূস স্যারের পক্ষে দাঁড়াবেন, এই দুর্নীতিবাজ রাজনৈতিক দলগুলোর পক্ষে দাঁড়াবেন। আর মানবিক করিডোর নিয়েও কথা বলছেন ইউনূস স্যার আজকে। মানবিক করিডোর নিয়ে বর্তমান সরকারের সাথে জাতিসংঘের কোনো কথা হয় নাই, এটা ইউনূস স্যার আজকে বলছে। এটা আমি তো আমার বিগত ভিডিওতে আমি বলে আসছি যে এটা ইন্ডিয়ার বয়ান। মনে রাখতে হবে এটা ইন্ডিয়ার বয়ান। ইন্ডিয়া চাচ্ছে না যে মানবিক করিডোর হোক। যদি ইউনূস স্যার চায়ও রাজনৈতিক দলগুলো এবং ইন্ডিয়া হতে দেবে না।
কারণ তাদের কালাদান প্রজেক্টের কারণে। এটা আমাদের বুঝতে হবে। ইন্ডিয়া মিয়ানমারে কালাদান প্রজেক্ট শুরু করছে, সেটার জন্য ইন্ডিয়া চায় না যে বাংলাদেশের মানবিক করিডোর হোক। আর বাংলাদেশের মানবিক করিডোর নিয়ে তো কোনো কথাই হয় নাই, কোনো কথাই হয় নাই। আর বাংলাদেশের রাজনৈতিক গুলো এই ইন্ডিয়ার মিডিয়ার নিউজ দেখে লাফালাফি শুরু করে। যাই হোক, আপনারা ভালো থাকবেন। আপনাদের সবাইকে ঈদ মোবারক। আশা করি আপনাদের সবার ঈদ ভালো কাটবে। আপনারা সবাই ঈদে নিরাপদে থাকুন। ইনকলাব জিন্দাবাদ।